বাংলাদেশের স্বাস্থ্য খাত আজ এক সংকটময় মুহূর্তে। সোমবার সকালে রাজধানীর স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন 1004 জন জরুরি স্বাস্থ্যকর্মী। তাদের দাবি বকেয়া বেতন পরিশোধ এবং সরকারি স্বাস্থ্য কাঠামোর অধীনে স্থায়ী নিয়োগ। 2020 সালে কোভিড-19 পরিস্থিতিতে বিশ্বব্যাংকের অর্থায়নে এই কর্মীদের নিয়োগ দেওয়া হয়। তাদের মধ্যে রয়েছেন ডাক্তার, নার্স, চিকিৎসা প্রযুক্তিবিদ, ডেটা এন্ট্রি অপারেটর, পরিচ্ছন্নতা কর্মী সহ নানা পেশাজীবী। মহামারীর সময় দেশের 30টি হাসপাতালে আইসিইউ পরিচালনা, আণবিক ল্যাব স্থাপন এবং স্বাস্থ্য তথ্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারা। 31 ডিসেম্বর 2024 তারিখে বিশ্বব্যাংকের অর্থায়ন শেষ হওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তর প্রকল্পটি পঞ্চম স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত কর্মসূচির অধীনে 30 জুন 2025 পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়। 31 ডিসেম্বর 2024 তারিখে বিশ্বব্যাংকের অর্থায়ন শেষ হওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তর প্রকল্পটি পঞ্চম স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত কর্মসূচির অধীনে 30 জুন 2025 পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়। তবে বিশ্বব্যাংকের অর্থায়ন শেষ হওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তর প্রকল্পটি চলমান রাখলেও এই 4 মাসে কর্মীরা পাননি কোনো লিখিত নিয়োগপত্র, বেতন স্লিপ বা নিয়মিত অর্থ প্রদান। পোস্ট আছে আয়া, ওয়ার্ড বয়, ক্লিনার, সিস্টার, এভাবে করে আমাদের 1000 টোটাল কত বলুন? 1004 জন। তাহলে এই টোটালটাই কিন্তু আইসিইউ কেন্দ্রিক কাজ, তাই তো? জি অবশ্যই, কারণ আপনি যখন একটা আইসিইউ চালাবেন, আপনি তো শুধু ডক্টরকে আইসিইউ চালাতে পারবেন না। আপনার এখানে আয়া থেকে শুরু করে ওয়ার্ড বয় লাগবে, নার্স লাগবে, আপনার ডাটা অপারেটর, আপনার ডাটা এন্ট্রি করতে হবে না, আপনি কী ধরনের পেশেন্ট নিচ্ছেন, আপনার ল্যাব টেকনিশিয়ান লাগবে, আপনার টোটালি জিনিসটা মিলে একটা মাল্টি সিস্টেম হচ্ছে আইসিইউ। আপনি আরেকটা জিনিস বোঝেন, আমাদের যে আইসিইউগুলোর বেড থাকে, যে মেশিনগুলো থাকে, এগুলোর এক্সপেন্স কত হয়। একটা মানুষ যখন প্রাইভেটে একটা আইসিইউতে থাকে তখন তার পার ডে অ্যাবভ 50, 60, 70, আমি নিম্ন থেকে বলছি 50, 60, 70 এরকম। ভেন্টিলেশন ইউজ করলে আরও আমাদের অনেক আইসিইউতে ভেন্টিলেশনের পেশেন্ট ছিল এবং এখনও রাখা হয়। তো এইগুলো তো একটা রিক্সা চালক থেকে শুরু করে একটা সবার জন্য এই সার্ভিসটা, এর কোনো ভিআইপি কিছু না। তাহলে এই সার্ভিসটা কেন সরকার বন্ধ করে দিবে? এই সুযোগ সুবিধাটা কেন সরকার বন্ধ করে দিবে? সরকারের কাছে চাওয়া আমাদেরকে চলমান করবে, আমাদের এই জনবলটাকে চলমান রাখবে। এখানে আমরা যতজন আছি, আমরা কিন্তু সবাই একটা গ্রুপকে আপনি বাদ দিলে আইসিইউ চালাতে পারবেন না, সম্ভব না। তো আপনি ক্লিনার বাদ দিয়ে আইসিইউ চালাতে পারবেন? আপনি ডাটা অপারেটর বাদ দিয়ে আইসিইউ চালাতে পারবেন? কম্পিউটার এন্ট্রি দিবে কে যে এত অমুক ডিজিজের পেশেন্ট এতজন ভেন্টিলেশনে ছিল? আপনার প্রত্যেকটা ডিজিজ, তাহলে এই 1009 জন বা যেটা বললেন আপনারা, 1004 জন, এরা সবাই দক্ষ আমার মনে হয়, এতদিন ধরে চালিয়েছে তারা। এবং এরা মানে আইসিইউ বিষয়ে এদেরকে বেশি করা হয়েছে, কারণ আমাদের প্রজেক্ট থেকে নিজস্ব অর্থায়নে আইসিইউগুলো তৈরি করে দেওয়া হয়েছে। অনেক জায়গায় আপনি পাবেন এবিজি মেশিনই নাই, এবিজি মেশিন যেটাকে বলে, এবিজি মেশিন খুব এক্সপেন্সিভ, 50 লাখ টাকা। আমাদের এই প্রজেক্ট থেকে প্রত্যেকটা আইসিইউতে এবিজি মেশিন দেওয়া হয়েছে এবং আমি যে আইসিইউতে আছি সেই আইসিইউতে পপুলার থেকে এসে এই মেশিন দেখে গেছে। একজন কর্মী বলেন, উচ্চপদস্থ কর্মকর্তারা মৌখিকভাবে আমাদের চাকরির নিশ্চয়তা দিয়েছিলেন, তাই আমরা অন্য কোথাও চাকরির সুযোগ খোঁজার বদলে এখানে থেকে গেছি। এখন আমরা কোনো নিরাপত্তা ছাড়াই দিশেহারা। 2টি মূল দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা: বকেয়া বেতনের তাৎক্ষণিক পরিশোধ এবং সরকারি কাঠামোর অধীনে স্থায়ী নিয়োগ। আন্দোলনটা আমরা 3টা দাবি নিয়ে এখানে মূলত আমরা অবস্থান করতেছি। 3টা দাবির মধ্যে হচ্ছে আমাদের যে 4 মাসের বেতন বকেয়া রয়েছে সেটা আমরা দাবি করতেছি। আর 2 নম্বরটা হচ্ছে আমাদের যে 1004 জন জনবল আছে আমাদের ইআরপিপিতে, এদের চাকরি স্থায়ীকরণ চাচ্ছি, কারণ আমরা কোনো অনিশ্চিত বা চুক্তিতে থাকতে যাচ্ছি না। আমরা গত 5টা বছর ধরে কোভিডের শুরু থেকে কাজ করতেছি। কোভিডকালীন শুরু থেকে যখন কাজ করেছি তখন হচ্ছে আমাদেরকে 393 জনকে প্রথম দিকে নিয়োগ দেওয়া হয়, জরুরি জনবল হিসেবে। কতজন? 393 জনকে জরুরি জনবল হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে 2021 সালে ইআরপিপি প্রকল্পে এই 393 জনকে স্থানান্তর করে। প্রকল্পের নামটা আপনারা বলেন? ইআরপিপি। তাদের সতর্কবার্তা, দাবি না মানলে স্বাস্থ্যসেবা থেকে সরে দাঁড়াতে বাধ্য হবেন তারা। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী।
কর্মসূচির সময় স্বাস্থ্যকর্মীরা সাংবাদিক এবং গণমাধ্যম প্রতিনিধিদের সামনে তাদের বক্তব্য তুলে ধরেন। তারা আশা করছেন গণমাধ্যমের সহায়তায় জনসাধারণের সমর্থন আদায় করতে পারবেন এবং এর ফলে কর্তৃপক্ষ দ্রুত কার্যকর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। বিশেষজ্ঞরা বলছেন এই আন্দোলন শুধু 1004 জন কর্মীর ভবিষ্যৎ নয়, বরং দেশের জরুরি স্বাস্থ্য ব্যবস্থার ভবিষ্যৎ দিক নির্দেশনাও নির্ধারণ করবে। আমাদের আর্মি স্টেডিয়ামে কিন্তু একটা ক্যাম্প করেছিল, ওইখানেও আমাদের লোকবল কাজ করেছে, আমাদের এয়ারপোর্টগুলো তো আমাদের লোকবল 24/7 কাজ করেছে। এবং আপনি আরও জানবেন যে আমাদের যে স্যাররা যে তখন মিটিং করতো, সচিবালয়ে মিটিং করতো, তখন কিন্তু কোভিড টেস্ট ছাড়া তারা মিটিং করতে পারতো না। সেই টেস্টগুলো কিন্তু তাদের বাসায় যেয়ে আমাদের মেডিকেল টেকনোলজিস্টরা করতো, ডাটা ম্যানেজমেন্ট আমরা টেস্ট করতাম, আমাদের ল্যাব কনসালটেন্ট স্যাররা সেই রিপোর্টগুলো তৈরি করতো, সেগুলো আমাদের ডাটা ম্যানেজমেন্টে যারা আছে তারা সেগুলো অনলাইনে আপলোড করতো। তখন তারা রিপোর্টটা পেয়ে তারপরে তারা মিটিংয়ে বসতে পারতো। এর আগে কিন্তু তারা এই ক্লিয়ারেন্স না পেলে তারা করতে পারতো না। তো এইভাবে আমরা রাত দিন 24 ঘন্টা স্বাস্থ্যসেবা দিয়ে গেছি। মিরাতুন জান্নাত, বিজনেস বাংলাদেশ নিউজ ডেস্ক।